রূপনগর গ্রামে জাফর নামে একজন খান সাহেব বাস করত, যে ছিল ভীষণ লোভী। সে গরিব কৃষকদের ভুলিয়ে ভালিয়ে চুক্তিতে নিজের জমিতে কাজ করাতো এবং পরে নানা কঠিন শর্ত চাপিয়ে তাদের জমি দখল করে নিত। দেখো রতন, এই গরিব কৃষকেরাও বড় অদ্ভুত হয়। পশুর মতো দিন রাত খাটতে থাকে আর বিনিময়ে দুবেলা ভাতের জন্য হাহাকার করে। আর আমাকে দেখো, আমার মতো মালিক শুধু বসে বসে হুকুম চালায় আর সব ফসল আমার গোলায় চলে আসে। ঠিকই বলছেন সাহেব, পুরো গ্রাম আপনার হাতের মুঠোয়। এদের খাটুনির ফায়দা তোলা আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। পুরো গ্রামের ওপর আপনারই রাজত্ব চলে। আপনার অনুমতি ছাড়া গ্রামে একটা পাতাও নড়ে না। এই মূর্খ গ্রামবাসীদের আমি এমন সব শর্তে আমার জমি চাষ করতে দিই যে হাড় ভাঙা খাটুনি ওরা করে, আর আসল লাভটা আমি লুটে নিই। আসলে আমার সামনে এদের যোগ্যতাই বাকি। খান সাহেব যখন এসব অহংকারের কথা বলছিল, তখনই তার কাছে রহমত নামে এক গরিব কৃষক আসে। সে ছিল খুব বিষণ্ণ ও চিন্তিত। সাহেব, আমি শুনেছি আপনি কৃষকদের আপনার জমি চুক্তিতে চাষ করতে দেন। হ্যাঁ ভাই রহমত, তুমি একদম ঠিক শুনেছ। আমি আমার জমি চুক্তিতেই দিই। ঠিক আছে সাহেব, আমিও আপনার জমিতে চাষ করতে চাই। আমাকেও কিছু মাসের জন্য আপনার জমি চুক্তিতে দিন। আমার নাম রহমত, আর আমি পাশের পাড়াতেই থাকি। ঠিক আছে রহমত, আমি তোমাকে আমার জমি চাষ করতে দেব ঠিকই, কিন্তু তার আগে আমার কিছু শর্ত শুনে নাও। ঠিক আছে মালিক, বলুন আপনার কি শর্ত? শর্ত হলো এই যে তোমাকে আমার জমিতে কঠোর পরিশ্রম করতে হবে। 6 মাস পর ওই জমিতে যে ফসল হবে তার অর্ধেক অংশ তোমার হবে আর বাকি অর্ধেক আমার হবে। ঠিক আছে সাহেব, আপনার এই শর্তেই আমি রাজি। জমির কাগজের কাজ শেষ করে রহমত সেখান থেকে চলে যায়। এবং পরের দিনই চাষ করার জন্য খেতে পৌঁছে যায়। যাক, খান সাহেবের কাছ থেকে জমি তো পাওয়া গেল। এবার মন দিয়ে চাষ করি। আশা করি এবছর ভালো ফসল হবে। আমাকে অনেক পরিশ্রম করতে হবে, তবেই আমার পরিবারের জন্য কিছু ঘরে তুলতে পারবো। রহমত দিন রাত এক করে প্রচণ্ড পরিশ্রম করে এবং ফসল ফলায়। কিছু মাস পর ক্ষেতে সবুজ ফসল দুলতে শুরু করে। রহমত এবার সেই ফসল কাটা শুরু করে। চলো ভাই, এবছর তো খুব সুন্দর ফসল হয়েছে। আজ যদি সাহেব এসে এই ফসল নিয়ে যায়, তবে কিছু অংশ আমার ভাগে আসবেই। তাতে আমার সংসার কিছুদিন অন্তত ভালো মতো চলে যাবে। রহমতের ফসল কাটার খবর খান সাহেবের কাছে পৌঁছায়। খান সাহেব, শুনছেন নাকি? আমি খবর পেয়েছি আজ রহমত তার ফসল কাটছে। এবার ওর ক্ষেতে ফসল খুব চমৎকার হয়েছে। কি সত্যি? এটা তো খুব খুশির খবর যে রহমত আজ ফসল কাটছে। চলো চলো গিয়ে দেখি কি অবস্থা। আরে রহমত, ফসল তৈরি হয়ে গেছে নাকি? এবার তো তোমার ফসল বেশ ভালো দেখাচ্ছে। হে সাহেব, এবার আমি গমের চাষ করেছি। অনেক ঘাম ঝরানোর পরেই এত ভালো ফসল হয়েছে। এখন আমার কাটা প্রায় শেষ। আরে তোমার পরিশ্রমে কিচ্ছু হয়নি বাপু, এটা তো আমার এই উর্বর জমির গুণ। তোমার পরিশ্রম থাকুক আর না থাকুক, ফসল তো এখানে হবেই। সাহেব, ক্ষেত যতই উর্বর হোক না কেন, সেখানে যদি গায়ের রক্ত জল করে খাটুনি না দেওয়া হয়, তবে ফসল কিভাবে হবে? আমি দিন রাত এক করে এই ক্ষেতে পরিশ্রম করেছি। বেশি কথা বলো না রহমত, পরিশ্রম তো ভাড়া করা মজুররাও করে। আসল উপার্জনের অধিকার তারই যার জমি। আমার শর্ত অনুযায়ী এখন তাড়াতাড়ি আমার অংশের অর্ধেক ফসল বের করে দাও, যাতে আমি এখান থেকে যেতে পারি। আমার এখনো অনেক কাজ বাকি। তোমার জন্য আমার অনেক সময় নষ্ট হচ্ছে, এবার জলদি করো। এই কথা বলে লোভী খান সাহেব রহমতের কাছ থেকে প্রায় সব ফসল নিয়ে যায় এবং রহমতের জন্য
মাত্র 2-3 বস্তা লিখে দেয়। এটা দেখে রহমত খুব মনমরা হয়ে যায়। হে খোদা, এত পরিশ্রম করার পর মাত্র এই সামান্য ফসল আমার ভাগে এলো। ধিক্কার জানাই এমন পরিশ্রম আর এমন জীবনকে। শেষ পর্যন্ত আর কতদিন অন্যের ইশারায় নাচব? হে দয়াময়, কবে আমার নিজের একটু জমি হবে? রহমত এভাবেই অনেক কষ্টে দিন কাটাতে লাগলো। কিছু মাস পর রহমতের ছেলে আকাশ, যে শহরে পড়াশোনা করতে গিয়েছিল, সে গ্রামে ফিরে আসে। বাড়িতে এসে যখন সে অভাব আর ঘরের করুণ দশা দেখল, তখন তার বুক ফেটে গেল। বাবা, আমাদের ঘর আর এই গ্রামের মানুষের এই দশা কেন? এখানকার সবাই কেন এত দুঃখী আর বিষণ্ণ? আসলে ব্যাপারটা কি বাবা? বাবা আকাশ, এই গ্রামের কৃষকদের এটাই কপাল। অঞ্জন শেঠের মতো লোক আমাদের খাটুনির সুযোগ নেয়। হাড় ভাঙা খাটুনি আমরা করি, কিন্তু ফল ভোগ করে অঞ্জন শেঠের মতো লোকেরা। আমাদের নিজেদের জমি নেই, কোনো অধিকার নেই, শুধু খেটে মরি আর দিন শেষে না খেয়ে থাকি। এটাই আমাদের জীবনের চরম সত্য। আকাশ সব দেখে খুব কষ্ট পায় এবং প্রচণ্ড রেগে যায়। বাবা, এবার আপনি আর কোনো চিন্তা করবেন না। এবার এই অন্যায় আমি আর চলতে দেব না। এবার আমি নিজে চাষ করব এবং ওই লোভী শেঠকে তারই শর্তে তার চালাকির মোক্ষম জবাব দেব। পরের দিনই আকাশ খান সাহেবের বাড়িতে গিয়ে হাজির হয়। কি ব্যাপার আকাশ, আজ হঠাৎ আমার কাছে কেন? সাহেব, বাবার বদলে এবার আমি আপনার জমিতে চাষ করব। আমার চুক্তিতে কিছু জমি চাই। কি বলছো হে? এখন তুমি চাষ করবে? যাও, এখন বাড়িতে গিয়ে আরাম করো। তোমার শরীরে এখনো চাষ করার মতো অত জোর নেই। এই শিক্ষিত ছেলেরা চাষবাসের বেলায় একেবারে অপদার্থ প্রমাণিত হয়। না সাহেব, আপনি এমন কথা বলবেন না। আমি পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু আমি তো একজন গরিব কৃষকেরই ছেলে। চাষ করা আমার রক্তে আছে, এটাই আমার ধর্ম। চল, ঠিক আছে, তোর জেদই মেনে নিলাম। এমনিতেও আজকাল কাজ কামার কোথায়? সব ছোকরারা পড়াশোনা করে এভাবেই বেকার ঘুরে বেড়াচ্ছে আর শেষে মাটি কাটার কাজই করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহেব। আরে ধন্যবাদ পরে দিস, আগে তুই আমার নিয়ম আর শর্তগুলো তো ভালো করে শুনে নে বাছা। কি শর্ত সাহেবজি, বলুন শুনি। এ তো ছোট বাচ্চা। এবার একে এমন শর্ত দেব যে এর সব ফসল আমার গোলায় চলে আসবে। এমনিতে ওর বাবা রহমত গমের চাষ করত, তাই এই বোকা ছেলেটাও নিশ্চয়ই গমই চাষ করবে। আচ্ছা আকাশ, শোনো, তুমি যে ফসলই ফলাবে তার অর্ধেক আমি নেব আর অর্ধেক তোমার। কিন্তু শর্ত হলো, গাছের ওপরের অংশ আমি নেব আর নিচের অংশ তোমার হবে। যদি আমার এই শর্তে রাজি থাকো তবে বলো। ঠিক আছে সাহেবজি, আমি আপনার শর্তে পুরোপুরি রাজি। পরের দিন থেকেই আকাশ খেতে কাজ শুরু করে দেয়। আকাশ গমের বদলে গাজরের চাষ করে এবং কিছু মাস পর চমৎকার ফসল তৈরি হয়। আকাশ এবার ক্ষেত থেকে গাজর তুলতে শুরু করে। ফসলের খবর পেয়েই অঞ্জন শেঠ শটান বিশালের ক্ষেতে হাজির হয়। আরে আকাশ, শর্ত মনে আছে তো তোমার? অর্ধেক আমার আর অর্ধেক তোমার। সাহেব, আমার সব কিছু খুব ভালো করে মনে আছে। অর্ধেক আপনার আর অর্ধেক আমার। আর আপনি এটাও বলেছিলেন যে নিচের অংশ আমার আর গাছের ওপরের অংশ আপনার হবে। তো আপনার ভাগের ওপরের পাতাগুলো সব নিয়ে নিতে পারেন। আরে সাহেব, এ তো মহাবিপদ। এ তো গমের চাষ করেনি, এ তো গাজরের চাষ করেছে। আরে এটা কি করেছো? এবার তুমি গাজর চাষ করেছো কেন? হ্যাঁ সাহেব, বাবা তো অনেক বছর ধরে গমেরই চাষ করছিলেন, তাই আমি ভাবলাম এবার একটু গাজরের চাষ করে দেখি। কিন্তু এখন আমি কি করব এই ঘাসপাতা নিয়ে, যখন সব আসল গাজর তুমি নিয়ে নিচ্ছ? এটা তো আপনারই দেওয়া শর্ত ছিল সাহেব। আপনিই তো ওপরের অংশ চেয়েছিলেন।
আর এখন আপনি নিজের শর্ত থেকে পিছিয়ে যাচ্ছেন? আমি কিছু জানি না সাহেব, আপনি আপনার ভাগের পাতাগুলো নিয়ে চলে যান। এভাবে আকাশ নিজের বুদ্ধিমত্তা দিয়ে ওই চালাক সাহেবকে মোক্ষম জবাব দিল। সে সব গাজর নিয়ে খুশি মনে বাড়ি চলে গেল, আর সাহেবের জন্য শুধু ঘাস পাতা পড়ে রইল। লোভী সাহেবের মুখ রাগে আর অপমানে হাঁ হয়ে গেল। আরে মালিক, পুরো গ্রামে আজ পর্যন্ত কেউ আপনার সামনে কথা বলার সাহস পায়নি, আর এই ছোকরা আপনাকে এত সহজে ঘোল ছাইয়ে দিল। আরে ও বাচ্চা ছেলে আমাকে কি ঘোল খাওয়াবে? ওকে আবার আসতে দাও। এবার ওকে এমন শিক্ষা দেব যে জীবনেও আমার পথে আসার সাহস করবে না। কিছুদিন পর আকাশ আবার খান সাহেবের বাড়িতে আসে। কেমন আছেন সাহেব? ভালোই আছি বাছা। এবার কি মতলবে এসেছো? আপনার জমি আমি আবার চুক্তিতে চাষ করতে চাই শেঠজি। তাহলে এবারও আমার শর্ত ভালো করে শুনে নাও। এবার তোমার কোনো চালাকি খাটবে না। এবার ফসলের নিচের অংশ আমি নেব, আর ওপরের অংশ তোমার হবে। বলো, তোমার কি এই শর্ত মঞ্জুর? আমি একদম মঞ্জুর সাহেব, এবার ওপরের ভাগ আমারই হবে। এভাবে আকাশের সাথে কথা বলার পর সাহেব মনে মনে হাসল। আকাশ বাড়ি ফিরে আবার নতুন করে চাষের প্রস্তুতি শুরু করল। আকাশ এবার গমের চাষ করল। কিছু মাস পর ক্ষেতে সোনালো রঙের গমের ফসল ভরে গেল। আরে বাহ, এবার গমের ফসল খুব ভালো হয়েছে। এবার আসুক ওই চালাক সাহেব, ওকে এবার আরো বড় শিক্ষা দেব। কিছুদিন পর খান সাহেব আকাশের কাছে এলো। যখনই সাহেব গমের ক্ষেতের সামনে দাঁড়ালো, সব দেখে সে একেবারে হতভম্ব আর রাগে কাঁপতে লাগলো। আরে, এ কি কপাল! এই আকাশ তো এবার গমের চাষ করেছে। এই ছেলেটা আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি চতুর। এর একটা ব্যবস্থা করতেই হবে। প্রণাম খান সাহেব, কেমন আছেন আপনি? দেখুন সাহেব, এবার আমি গমের চাষ করেছি। আপনার শর্ত অনুযায়ী গাছের ওপরের অংশ অর্থাৎ গমের ছড়াগুলো আমার হবে, আর মাটির নিচের শিকড়গুলো আপনার হবে। এভাবে আকাশ তার বুদ্ধিমত্তা দিয়ে শেঠ অঞ্জনকে দ্বিতীয়বার বোকা বানিয়ে দিল। এসব দেখে শেঠের পিত্তি জ্বলে গেল। আরে মালিক, এই ছোকরার বুদ্ধি তো দেখুন। আপনার মতো জাদরেল চালবাজকেও নাকে খত দেওয়াচ্ছে। তুমি একদম ঠিক বলছো রতন। আমি ওকে সাধারণ ছেলে ভেবেছিলাম, কিন্তু ও তো আমার মাথার উপর দিয়ে চলছে। আসতে দাও ওকে পরের বার। আমি ওকে দেখাচ্ছি অঞ্জন শেঠ আসলে কি জিনিস। আকাশ গম কেটে সব ফসল ঘরে নিয়ে এলো। কিছুদিন পর আবার নতুন ফসলের মরশুম এলো। চলো আজ ওই ধূর্ত সাহেবের সাথে আবার দেখা করি। এবছরও চুক্তিতে জমি নিয়ে ফসল ফলাই। দেখি এবার সে লাভের জন্য কোন নতুন ফন্দি আটে। আকাশ আবার ওই চালাক সাহেবের কাছে গিয়ে পৌঁছালো। কি ব্যাপার, তুমি আবার এসেছো? এখন কোন নতুন খেলা খেলতে চাও আমার সাথে? দেখো বাছা, বেশি চালাক হওয়ার চেষ্টা করো না। ছোট আছো, ছোটর মতোই থাকো। আমিও ঝানু খেলোয়াড়। আমি কোনো চতুরতা জানি না সাহেব, আমি তো এক সাধারণ কৃষকের ছেলে। চতুর তো আপনারা, যারা গ্রামের সহজ সরল মানুষের কষ্ট আর অসহায়কদের ফায়দা তোলেন। নিজের মুখ সামলে কথা বলো ছোকরা। তুমি কি বকছো নিজে জানো? যা বলতে এসেছো তা বলো। এখানে তোমার উপদেশের কোনো দরকার নেই। ঠিক আছে সাহেব, কাজের কথাই বলি। এবারও আমি আপনার জমি চুক্তিতে চাই। বলুন, এবার আপনার কি শর্ত? শর্ত তো অবশ্যই আছে। তুমি নিজেকে খুব বুদ্ধিমান মনে করো না? চলো, এবার ফসলের একদম নিচের অংশ আর একদম ওপরের অংশ আমার হবে, আর মাঝখানের অংশটুকু হবে তোমার। এখন বলো, আমার এই কঠিন শর্ত কি তোমার মঞ্জুর? একেবারেই মঞ্জুর সাহেব। আমি আপনার সব শর্ত যেহেতু মেনেছি, এটাও মানব। চলি এখন, আমাকে চাষের তোড়জোড় করতে হবে। আকাশ আবার নতুন উদ্যমে চাষ শুরু করে।
এবং এবার সে সুকৌশলে কলার চাষ করে। এবার খেতে কি লাগিয়েছ বাবা? বাবা, এবার আমি কলার চাষ করেছি, ফলন বেশ ভালো হয়েছে। এবারও আমাদের অনেক লাভ হবে বাবা। খুব ভালো কথা বাবা, তুমি এভাবেই পরিশ্রম করো। সততা আর বুদ্ধি সাথে থাকলে কোনো অসাধু মানুষের চালাকি বেশিদিন টেকে না। কিছুদিন পর চালাক সাহেব আর রতন দুজনে আবার আকাশের ক্ষেতের দিকে রওনা দিল। সাহেব, এবার বিশালের মাথা ঘুরে যাবে। এবার আপনি একদম মোক্ষম শর্ত রেখেছেন। ফসলের ওপরের অংশও আপনার আর নিচের অংশও আপনার, ওর মাঝখানে তো কিছুই নেই। একদম ঠিক বলেছ রতন, এবার আমি নিজের বুদ্ধি ঠিকমতো খাটিয়েছি। এমন ফাঁদ পেতেছি যেখান থেকে বের হওয়া ওই চোকরার পক্ষে সম্ভব নয়। এবার দেখিও কি করে বাঁচে। দুজনে হাসাহাসি করতে করতে ক্ষেতের কাছে পৌঁছে গেল। আর যখনই তারা খেতে পৌঁছালো, সর্বনাশ হয়েছে সাহেব, এই আকাশ তো আপনার চিন্তারও ওপরে। একবার দেখুন ও এবার কিসের চাষ করেছে। আরে, এ কি দৃশ্য! এ তো কলার বাগান। এখন বলো তো রতন, উপরের অংশ আর নিচের অংশ আমার হবে, অর্থাৎ কলার পাতা আর শেকড় আমার, আর মাঝখানের কলার ছড়াগুলো ওই আকাশের হবে। আমি এবারও বিশ্রীভাবে ঠকে গেলাম। মানতেই হবে, এই কৃষকের ছেলের কাছে আমি নস্যি। আরে আসুন আসুন সাহেব, কেমন আছেন আপনারা? আচ্ছা, আপনারা দুজনে ওখানে দাঁড়িয়ে কি অত ফিসফাস করছেন? আমাকেও একটু বলুন না। আচ্ছা বাছা, উল্টো চোর কোতোয়ালকে ধমকায়। তুমি আমাকে এবারও বোকা বানিয়ে দিলে। আমি আপনাকে কি বোকা বানাবো সাহেব? আপনি তো পুরো গ্রামকেই বোকা বানিয়ে আসছেন এতদিন। দেখুন সাহেব, এবার আমি কলার চাষ করেছি। আপনার শর্ত অনুযায়ী গাছের মাথা আর গোড়া আপনার, আর মাঝখানের কলাগুলো আমার। আরে ওই ছোকরা, খান সাহেবকে বেশি চতুরতা দেখানোর সাহস দেখাস না। জালিয়াতি আর মাপে উনি সবার ওস্তাদ ওস্তাদ। আরে রতন, চিৎকার করে আর কি হবে? হয়তো এটা আমাদেরই পাপের ফল। আমি সহজ সরল কৃষকদের অনেক ঠকিয়েছি, তাদের দীর্ঘশ্বাস নিয়েছি। আজ প্রথমবার কেউ আমাদের চোখে আঙুল দিয়ে লড়ার সাহস দেখিয়েছে, আর এই ছেলেটা আমার চোখ খুলে দিয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আকাশ, শোনো, এখন থেকে কোনো কৃষককে আমি আর ঠকাবো না। সবাইকে তাদের পরিশ্রমের সঠিক মজুরি দেব। আর শোনো, গ্রামের যত কৃষকের জমি আমার কাছে বন্ধক আছে, আমি সব আজই ফেরত দিয়ে দেব। খান সাহেব, আপনি আজ জীবনের শ্রেষ্ঠ কথাটি বলেছেন। একজন কৃষক হাড় ভাঙা পরিশ্রম করে নিজের জন্য আর তার পরিবারের মুখে অন্ন তোলার জন্য। সে না পারে ভালো পোশাক পরতে, না পারে শান্তিতে ঘুমোতে। দিন রাত পৃথিবীর মানুষের পেট ভরার জন্য সে রোদ বৃষ্টি মাথায় নিয়ে খেটে মরে। এমন নিঃস্বার্থ মানুষকে কষ্ট দেওয়া পাপ। এই কৃষকদের পরিশ্রমের অধিকার তো তাদের পাওয়াই উচিত। এভাবে আকাশ নিজের মেধা আর পরিশ্রম দিয়ে ওই লোভী খান সাহেবের মন পরিবর্তন করে সঠিক পথে ফিরিয়ে আনল। তারপর থেকে সাহেব গ্রামের মানুষের জমি আর টাকা সব ফেরত দিয়ে দিল। রূপনগর গ্রামে আবার সুখ ও শান্তি ফিরে এলো।